আসসালামু আলাইকুম। আমরা এবার সরাসরি চলে আসব আমাদের বাংলাদেশের জেনারেশন 1 অর্থাৎ G1 অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রের সূচনা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরপর কিভাবে আমাদের রাষ্ট্রটা শুরু হয়েছিল এই জেনারেশন 1 এর একটু আলোচনা করার চেষ্টা করব। সেখানে এই জেনারেশন 1 এর প্রথম ধাপটা আমরা কি দেখতে পাই? সদ্য স্বাধীন একটি দেশে প্রথমত হচ্ছে আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ভারতে বসে। যদিও বলা হয় মুজিবনগর সরকার মুজিবনগরে গঠিত হয়েছিল, কিন্তু এটা কয়েক ঘন্টার জন্য তারা মুজিবনগরে ছিল, কিন্তু বাস্তবে সেটা ভারতে বসেই পরিচালিত হতো। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম যখন বাংলাদেশে জনগণ ফিরতে শুরু করে অর্থাৎ ১৬ই ডিসেম্বরের পর সেই দেশের সূচনা লগ্নে আমরা কি দেখতে পাই? প্রথমেই দেখতে পাই যে দেশে কি আসলে কোনো নির্বাচন হয়েছিল? অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পর কিন্তু আসলে কোনো নির্বাচিত সরকার ছিল না। অর্থাৎ ৬৯-৭০-এর সেই নির্বাচনকেই আমাদের দেশের নির্বাচনের সরকার ধরেছিল। এটা ছিল আমাদের সূচনার প্রথম ভুল, মিস্টেক। অর্থাৎ সেই মিস্টেকটাকে তারা কেন করেছিল? ইচ্ছাকৃতভাবেই তারা করেছিল। কেন? আর তারা তখন নির্বাচনের দিকে যেন বাংলাদেশ না যায়, অর্থাৎ তাদের যে অনুগত মুজিবনগর সরকার অর্থাৎ শেখ মুজিবকেই যেন রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়, এবং শেখ মুজিব যে তাদের সাথে যে সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের পূর্বে যে ৭ দফা চুক্তি করেছিলেন সেই চুক্তি যেন বাস্তবায়িত থাকে এবং বাংলাদেশ যেন ভারতের অনুগত একটি রাষ্ট্রে পরিণত হয়, অর্থাৎ সেই সিকিম, ভুটান, বাংলাদেশ যেন একই পর্যায়ের একটি রাষ্ট্রে পরিণত হয়, সেই লক্ষ্যে তারা করেছিল কি? তারা মুজিবনগর সরকারকে দিয়ে শেখ মুজিবুর রহমানকে এই রাষ্ট্রের প্রথমে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেন। তো উনি প্রথম ছিলেন প্রধানমন্ত্রী, পরে নিজেকেই নিজের রাষ্ট্রপতি ডিক্লারেশন দেন। তো সেখানে আমরা কি দেখতে পাই? তাহলে এই জায়গায় আমরা একটু আলোচনা করি শেখ মুজিবুর রহমানের ব্যাকগ্রাউন্ডটা। উনি যে আমাদের রাষ্ট্রপতি হলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, তো ওনার ব্যাকগ্রাউন্ডটা কি? কেন পাকিস্তান সরকার তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়নি? এই জায়গায় আমি চলে আসি, একটু ইতিহাস থেকে নেই। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার মেয়ের নাম ছিল গৌরীবালা। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী দাসের নিয়মিত যাতায়াত ছিল। অর্থাৎ এই অরণ্য কুমারের দ্বারা তার মেয়ে চণ্ডীদাসের মেয়ে প্রেগনেন্ট হন। সেই প্রেগনেন্টের ফলে কি হয়? তিনি মানে যেহেতু সন্তান সম্ভবা, আর উকিল সাহেবও চাইবেন তার মেয়েকে যেতে, তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই গৌরীবালাকে ১২/১২/১৯২০ তারিখে একটি সন্তান জন্ম দেন। সেই সন্তানের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। এই চণ্ডীদাস তখন মেয়ের বিয়ে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। এই ছেলে দেবদাসের বয়স ছিল ২ বছর বয়স। তখন তাকে একজন মুহুরী, সেই চণ্ডীদাসের মুহুরী শেখ লুৎফর রহমানের সাথে বিয়ে দেন তার মেয়ে গৌরীবালাকে। এই গৌরীবালার যখন ছেলের বয়স ৩ বছর বয়স, তখন তিনি এফিডেভিটটা কবে করেন? ১০/১১/২০২৩ সালে কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবাংলা, ভারতে একটা এফিডেভিট করেন। এফিডেভিটের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের সেই দেবদাসের নাম হয় শেখ মুজিবুর রহমান এবং তাকে বিয়ে করেন, তার মাকে বিয়ে করেন। আমি সংক্ষেপে চলে আসছি এই ঘটনা। এবং এছাড়াও আরও দেখা যায় যে শেখ মুজিবুর রহমান আসলেই কি কোনো রাজনৈতিক ব্যক্তি? শহীদ সোহরাওয়ার্দীর বডিগার্ড। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাই? পরবর্তীতে দেখতে পাই যখন মাওলানা ভাসানী চাইলেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলায় একটি মুসলিম লীগের পাশাপাশি একটি মুসলিম দল গঠন করবেন, মুসলিম আওয়ামী লীগ গঠন করলেন। তার প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী এবং শেখ মুজিব ওই দলের কি ছিলেন? জয়েন্ট সেক্রেটারি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শেখ মুজিব সেই দলের সভাপতি এবং সেক্রেটারিকে দল থেকে বহিষ্কার করে দলকে গঠন করে। এই ঘটনাগুলা ছিল পাকিস্তান গোয়েন্দাদের কাছে নখদর্পণে, তারা জানতো, এবং যার কারণে পাকিস্তান সরকার কখনই শেখ মুজিবের হাতে এই ধরনের একটা কাউন্ডেলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চাননি। কিন্তু আমরা স্বাধীনতার পর কি দেখলাম? আমরা স্বাধীনতার পর সেই শেখ মুজিবের নামেই মনে হলো যেন আমরা রাষ্ট্র স্বাধীন করেছি। যার কারণে সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবকে এয়ারপোর্টে যখন তিনি নামলেন সেই জানুয়ারি মাসে কি বললেন? ১৯৭২ সালের জানুয়ারি মাসে বললেন যে আপনি তো পশ্চিম পাকিস্তানে ছিলেন, আপনাকে আমরা কিছু জানাতে পারিনি, যোগাযোগ ছিল না, আপনার নামে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি। এটা ছিল তার বক্তব্য। তো এই জায়গায় এবার আমরা এসে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ ভারত তার ইচ্ছাকে প্রতিফলন করে বাংলাদেশকে একটি অনুগত রাষ্ট্র করার জন্য
সেই বাংলাদেশকে একটি দল এবং একটি ব্যক্তির হাতে তারা অর্পণ করে দেয়। সেই ব্যক্তিটা হচ্ছে শেখ মুজিব। অর্থাৎ এই যে শেখ পরিবার নিয়ে এখন অনেক গল্প হচ্ছে, তাহলে শেখ পরিবারের ইতিহাস কিন্তু শুরু হচ্ছে দেবদাস থেকে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, উনি কিন্তু ব্যক্তিগতভাবে মুসলমান ছিলেন না। এক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ এখনই দিব। শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায় বসে দেখেন, কিন্তু উনি যখন দেখলেন যে এই হতদরিদ্র রাষ্ট্রকে, কারণ পাকিস্তানের শোষণ, স্বাধীনতার পর আমরা কি দেখেছি, পাকিস্তান অর্থাৎ একটি দেশ থেকে যখন আমরা স্বাধীন হয়েছি, অর্থাৎ উচিত ছিল পাকিস্তানের সাথে আমরা বসে একটি ন্যায্যতার ভিত্তিতে আমাদের পাওনা তাদের থেকে বুঝে নেওয়া। আমাদের ফরেন কারেন্সি তাদের ব্যাংকে ছিল, আমাদের রাষ্ট্রীয় সম্পদ তাদের কাছে ম্যাক্সিমামই ছিল, কিন্তু সেই জিনিসটা স্বাধীনতার আজকে 54 বছরেও কিন্তু আমরা করতে পারিনি। অর্থাৎ স্বাধীনতার প্রথম সরকারই কিন্তু সেই দাবিটা নিয়ে পাকিস্তান সরকার। কিন্তু শেখ মুজিব কি চেয়েছিলেন, উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন উনি চাইলেন ফিদেল কাস্ট্রোর মতো উনি একটি জাতির জনক এবং একটি জাতির পিতা হিসাবে, একটি জাতির নেতা হিসাবে উনি নিজের স্বীকৃতি, অর্থাৎ উনি নিজের আত্মস্বীকৃতিতেই বেশি ব্যস্ত ছিলেন, রাষ্ট্রের কথা চিন্তা করাচ্ছে। সেই জায়গায় তিনি ফিদেল কাস্ট্রোর জায়গায় নিজেকে ভাবতে শুরু করলেন এবং তিনি কি চাইলেন, সারা বিশ্ব যেন আমাকে স্বীকৃতি দেয়। অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন, রাষ্ট্রের অভ্যন্তরীণ মানবাধিকার, বাণিজ্য এবং অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সমুন্নত করার যে কথা, এইসব পলিসির দিকে উনি না তাকিয়ে উনি প্রথমেই চিন্তা করলেন উনি নিজে একক নেতা এবং ওনার পরিবারকে একটা স্ট্যাটাসে নিয়ে যাবেন, কারণ উনি তো জানতেন যে উনি কোথা থেকে এসেছেন এবং ওনার ব্যাকগ্রাউন্ডটা কী। এবং অর্থাৎ রাষ্ট্রের সাথে একটা ধোঁকাবাজির খেলায় নেমে গেলেন। সেই আওয়ামী লীগ এনে কি দাঁড়ালো, উনি শুধু স্বীকৃতির জায়গাটায় উনি নিজের সকল কর্মকাণ্ডকে নিয়োজিত করলেন, যার কারণে যখন ইনি এই স্বীকৃতি চাইলেন তখন কিন্তু দেখেন মুসলিম বিশ্ব থেকে একটা ওনাকে চাপ দেওয়া হলো। কী দেওয়া হলো, পাকিস্তানকে যুদ্ধ অপরাধীদেরকে মুক্তি দিতে এবং যুদ্ধ অপরাধের বিচার থেকে পাকিস্তানকে নিষ্কৃতি দিতে। সেই কাজটা কিন্তু উনি করলেন শুধু স্বীকৃতির বিনিময়, যার কারণে আমরা কি দেখতে পাই, শেখ মুজিবুর রহমান যখন সৌদি আরবে গেলেন, উনি মনে হয় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি সৌদি আরবে যে যখন একটা দফারফা করলেন যে সৌদি আরবের স্বীকৃতির বিনিময়ে, কারণ উনি জানতেন যে সৌদি আরব স্বীকৃতি দিলে অন্যান্য মুসলিম বিশ্বগুলাও বাংলাদেশকে স্বীকৃতি দেবে, সেই স্বীকৃতির বিনিময়ে উনি রাজি হলেন প্রথমত কি করতে, পাকিস্তানে তখন ওআইসি সম্মেলন হবে, সেই সম্মেলনে উনি যোগ দিবেন এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার আগেই পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রকে বাংলাদেশে এই নতুন স্বাধীন হয় এই রাষ্ট্রে দাওয়াত দিবেন এবং আতিথ্যতা দিবেন এবং বিনিময়ে উনি স্বীকৃতি পাবেন। অর্থাৎ উনি কিন্তু এই কাজটি করেছিলেন, যার কারণে আমরা দেখতে পারি ইন্দিরা গান্ধী আসার আগে যেই রাষ্ট্রের সহযোগিতা নিয়ে, যেই রাষ্ট্রের কূটচালিতার মাধ্যমে পাকিস্তান দুভাগ হয়েছে, মহান রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ যে আমরা স্বাধীনতা লাভ করেছি, একটি নতুন রাষ্ট্র, এটা মহান রাব্বুল আলামিন চেয়েছে আমরা হয়েছি। কিন্তু এখানেও চলছিল কিন্তু আসলে আমাদের সবগুলা রাজনৈতিক ব্যর্থতা এবং রাজনৈতিক ভুলের সূচনা। অর্থাৎ তিনি পাকিস্তানের সেই আমরা জানি ভুট্টোকে বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর পূর্বে এবং পরে কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশে এসেছিলেন। এবং আমরা জানি পাকিস্তান যেরকম আমাদের দেশ থেকে লুটপাট করেছে এবং ভারতও লুটপাট করেছে, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ স্বাধীন রাষ্ট্রে যেহেতু ভারতীয় সেনাবাহিনী ছিল, যখন ইন্দিরা গান্ধী এই দেশে এসে বুঝলেন যে এ দেশকে যেহেতু মুসলিম দেশরা স্বীকৃতি দিয়ে দেওয়া শুরু করেছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী রেখে এখানে তিনি বেশি দিন পারবেন না, অর্থাৎ তাদেরই বরঞ্চ আন্তর্জাতিকভাবে ক্ষতি হবে। যেমন ভারতীয় শ্রমিকরাদেরকে মিডিল ইস্টে বা মধ্যপ্রাচ্যে যদি উনি চান, ওনার রেভিডেন্স ইনকাম করতে চান, তাহলে একটা মুসলিম বিশ্বের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। উনি বাধ্য হয়েছিলেন বাংলাদেশ থেকে সদ্য স্বাধীন হয় দেশ থেকে তার সেনাবাহিনী উইথড্র করে নিতে। কিন্তু এই উইথড্র করে নেওয়ার সময় আমরা জানি তারা কি করেছিল, তারা আমাদের যেখানে যা পেয়েছে, অর্থাৎ পাকিস্তানি সৈন্যরা যা রেখে গিয়েছিল আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টে, সেগুলা তো তারা সেই পিস্তল বুলেটটা শুধু না, সেগুলা তারা মনে হয় বাথরুম থেকে ওই যে বেসিনটা পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত খুলে নিয়ে গেছে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলা থেকে। এবং আমাদের রাষ্ট্রে আমাদের তখনকার যে পূর্ব পাকিস্তান টিভি ছিল, সেই টিভির যন্ত্রপাতি ক্যামেরা সহ তারা লুটপাট করে নিয়েছে এবং আমাদের বিভিন্ন ব্যাংকের রিজার্ভ যে ডলার বা স্বর্ণমুদ্রা ছিল, সোনার বার ছিল, সব তারা নিয়ে গেছে। এটা কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীতে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে। এখানে একটা ঘটনা বলে রাখি, ভারত সরকার কিন্তু বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা ব্রিটিশ ব্যাংকে রিজার্ভ রেখেছিল, বিনিময়ে তারা ব্রিটেন থেকে ঋণ নিয়েছিল, অর্থাৎ তারা মর্টগেজ রেখেছিল আমাদের দেশ থেকে লুটপাট হওয়া স্বর্ণমুদ্রা।
সেই বিষয়েও কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ঠিক একইভাবে আমরা কি দেখতে পারি, আর আর শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় যে উনি যেহেতু একক নেতা হতে চেয়েছিলেন, উনি যেহেতু একক নেতৃত্ব চেয়েছিলেন এবং পরিবারকে একটা জায়গায়, শেখ পরিবার নামে একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, কি করলেন, সব ক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের নেতাদের দখল বাণিজ্য পরিবারতান্ত্রিক নীতি নির্ভর করেছিলেন। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাই যে বামপন্থী এবং তৎকালীন যে আমাদের দেশে বুদ্ধিজীবী ছিলেন তাদের চাপে পড়ে গেলেন শেখ মুজিবুর রহমান। আমরা ৭৪-এ দুর্ভিক্ষ চলে আসলো, এর মধ্যে আবার একটি সাইক্লোন চলে গেল ৭৫-এর শুরুতে। উনি তখন কথা দিলেন, ঠিক আছে আমাকে তোমরা রাষ্ট্র ক্ষমতায় রাখো, আমি প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিব। একটা চুক্তিতে গেলেন, কাদের সাথে? বুদ্ধিজীবী অর্থাৎ মাওলানা ভাসানী, বামপন্থী এবং যারা তখন এই দেশের নেতা ছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা ছিলেন, এম এ জলিল, তাদের সাথে একটা চুক্তিতে গেলেন, কি যে আমি তোমাদের হাতে রাষ্ট্র ছেড়ে দিব, তোমরা রাষ্ট্র পরিচালনা, শুধু আমার পরিবারকে একটা মর্যাদা দিব। অর্থাৎ উনি ব্রিটেন এবং জাপানের মতো ওনার পরিবারকে একটা মর্যাদার জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু উনি রাতের অন্ধকারে আবার বাকশাল গঠন করলেন একদলীয়, অর্থাৎ উনি মুখে বললেন এক, অন্তরে ধারণ করলেন আরেক, এবং বাকশাল গঠন করে বাংলাদেশের সকল ধরনের মিডিয়া, তৎকালীন যে পত্রিকা ছিল পত্রিকাগুলো এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি দল এবং একটি পরিবারের অধীনে বাংলাদেশকে নিয়ে আসলেন। এর ফলে ১৯৭৫-এর ১৫ই আগস্ট ছিল অবশ্যম্ভাবী, এবং আলহামদুলিল্লাহ সেই ১৫ই আগস্ট হওয়াতেই এখন আমরা এখনও স্বাধীনতার স্বপ্ন দেখছি এবং এখনও আমরা একটি জাতি হিসাবে দাঁড়ানোর স্বপ্ন দেখছি।